আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন দ্বিতীয় পত্র থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে সঞ্চয়ী কোষ। গত ক্লাসে আমরা নার্নস্ট ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এবং নার্নস্ট ইকুয়েশন থেকে আমরা কিভাবে কোনো কোষের বিভব নির্ণয় করব সেটা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কার কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। আজকে আমরা সঞ্চয় কোষ নিয়ে পড়বো। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সঞ্চয় কোষ কি? সঞ্চয় কোষ বলতে আমরা আসলে বুঝি যে কোষে বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখা হয় এবং এটা পরবর্তীতে ব্যবহার করা হয়। অর্থাৎ যেখানে বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখা হয় তাকে আমরা সঞ্চয় কোষ বলি। এটা আমরা সহজে মনে রাখার জন্য এই কথাটা মনে রাখবো। এখন আমরা সঞ্চয় কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য কোষ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ কোষ। প্রাইমারি বা মুখ্য কোষ সেটা আমরা উদাহরণ হিসাবে শুষ্ক কোষকে নিতে পারি। শুষ্ক কোষ কি আমরা সবাই জানি, কারণ এটা আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি এবং 11-12 আমরা পড়াশোনা করছি শুষ্ক কোষ নিয়ে। সুতরাং শুষ্ক কোষের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শুষ্ক কোষটা আমরা ব্যবহার করে বিভিন্ন ব্যাটারি, যে আমরা ব্যাটারি বলে এটা জেনে থাকি এটাকে, বা এটা জানি যেটা একটা ব্যাটারি, যেটা আমরা বিভিন্ন লাইট অথবা রিমোট ব্যবহার ইত্যাদিতে ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি এই শুষ্ক কোষটা যখন ব্যবহার করা অর্থাৎ এটা শেষ হয়ে যায়, এটাকে পুনরায় আর ব্যবহার করা যায় না। অর্থাৎ বিক্রিয়াটি তখন আমরা বলে থাকি কোষটি মৃত, অর্থাৎ কোষটি আর ব্যবহারের যোগ্য নয়। তার মানে আমরা বুঝলাম যে প্রাইমারি বা মুখ্য কোষ একবারই ব্যবহার করা যায়, অর্থাৎ এটা যদি একবার শেষ হয়ে যায় তাহলে এটাকে আর ব্যবহার করা যায় না, অর্থাৎ এটাকে রিচার্জ করা যায় না। আর আমরা উদাহরণ হিসেবে দেখলাম শুষ্ক কোষকে। এখন আমরা আসি সেকেন্ডারি বা গৌণ কোষ। সেকেন্ডারি বা গৌণ কোষ কি? সেকেন্ডারি বা গৌণ কোষ ওই কোষ যেটাকে একবার ব্যবহার করার পরে আবার রিচার্জ করে ব্যবহার করা যায়, তাকে সেকেন্ডারি বা গৌণ কোষ বলা হয়। এখানে আমরা উদাহরণ হিসেবে lead সঞ্চয় কোষ এবং লিথিয়াম আয়ন সঞ্চয় কোষকে নিয়েছি। এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং আমরা দুটো কোষ নিয়ে আলোচনা করব, তবে আজকে আমরা শুধুমাত্র lead সঞ্চয় কোষ নিয়ে আলোচনা করব। এখন এই সেকেন্ডারি বা গৌণ কোষকে আমি আবারও বলি, সেকেন্ডারি বা গৌণ কোষকে একবার ব্যবহার করার পর কোষটি যখন মৃত হয়ে যায় অর্থাৎ ইকুইলিব্রিয়াম অবস্থায় চলে আসে, তখন বিক্রিয়ার কোষটিকে আবার আমরা রিচার্জ করতে পারি। রিচার্জ করলে তখন এটাকে আমরা আবার ব্যবহার করতে পারি। প্রথমেই তাহলে আমরা আসি এখন lead সঞ্চয় কোষটা কি? lead সঞ্চয় কোষ বা lead acid storage battery। এই lead acid storage battery সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আমরা জানি, বা আমরা সবচেয়ে বহুল পরিচিত যেটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রাইভেট কার বা বিভিন্ন গাড়িতে ব্যবহার করে থাকি। তাছাড়াও আমরা এটাকে আগেকার দিনে দেখতাম যে সময় বিভিন্ন যখন ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল ছিল না, তখন এই ব্যাটারিগুলো ব্যবহার করে টেলিভিশন, বিসিবি এটসেট্রা চালানো হতো। অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের ভিডিও বা সিনেমা দেখার জন্য এই lead স্টোরেজ ব্যাটারিগুলো ব্যবহার করতাম। এখন এই lead স্টোরেজ ব্যাটারির গঠনটা কেমন সেটা আমরা একটু দেখব। অর্থাৎ গঠন কি এটা আমরা একটু জানা দরকার আছে আমাদের। আমরা যদি গঠনটা জানি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এই কোষের গঠন কি? আমরা জানি প্রত্যেকটি কোষেরই ২ টি ইলেকট্রোড বা তড়িৎদ্বার থাকে। ঠিক তেমনি lead স্টোরেজ ব্যাটারিরও ২ টি তড়িৎদ্বার আছে। একটি হচ্ছে ক্যাথোড আরেকটি হচ্ছে অ্যানোড। এখন এখানে এই ক্যাথোড যে বা অ্যানোড দুটিই কিন্তু লেডের তৈরি। একটি হচ্ছে সরাসরি লেড ধাতু দ্বারা তৈরি, যেটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। আর আরেকটি হচ্ছে লেড অক্সাইড দ্বারা তৈরি, যেটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। অর্থাৎ এই লেড স্টোরেজ ব্যাটারির মধ্যে লেড ধাতুর গুঁড়াকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর লেড অক্সাইডকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। এখন আমরা জানি এই কোষটিকে আমরা যে কোনো কোষের জন্য একটি তড়িৎ বিশ্লেষ্য রূপে যে কোনো একটা দ্রবণ দরকার হয়। এখানে আমরা সালফিউরিক অ্যাসিডকে দ্রবণ হিসেবে ব্যবহার করব। আর এই সালফিউরিক অ্যাসিডের মধ্যেই লেড ধাতুর গুঁড়া অর্থাৎ অ্যানোডকে এবং লেড অক্সাইড এবং অর্থাৎ ক্যাথোডকে আমরা নিমজ্জিত রাখবো। আর এই নিমজ্জন সম্পূর্ণ কাজটা করা হবে একটা পাত্র বা কন্টেইনারের মধ্যে, যেটাকে আমরা বলবো
কোষ বলে থাকি। সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটাকে আমরা একটা কোষ বলবো। অর্থাৎ একটা পাত্রের মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড নিব, নিয়ে সেখানে লেড ধাতুর গুঁড়া অ্যানোড হিসেবে ব্যবহার করব এবং লেড অক্সাইডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। ব্যবহার করে আমরা কোষটি সম্পন্ন করব। এটা হচ্ছে গঠন। এখন এই কোষটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে: লেড, লেড সালফেট, সালফিউরিক অ্যাসিড, লেড অক্সাইড, লেড। অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিডটি দুটি তড়িৎদ্বারের জন্যই কমন। সেজন্য এটাকে আমরা এভাবে সালফিউরিক অ্যাসিড অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে লিখতে পারি। আর এখানে লেড থেকে লেড সালফাইড তৈরি হয়, আবার ঠিক একইভাবে লেড অক্সাইড থেকেও লেড সালফাইড তৈরি হবে। তাহলে আমরা এখন আসি কোষটির গঠন আমরা একটু চিত্র দেখে বোঝার চেষ্টা করি। এখানে দুটি চিত্র আমি দেখিয়েছি। তোমরা যে কোনো চিত্রটি এখানে ব্যবহার করতে পারবা। এই চিত্রটি ব্যবহার করতে পারবা অথবা এই দ্বিতীয় চিত্রটিও ব্যবহার করতে পারবা। প্রথম চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ একটা কোষকে দেখানো হচ্ছে, যেখানে এই গ্রিড গুলোকে ধনাত্মক পাত ঋণাত্মক পাত, অর্থাৎ ঋণাত্মক পাত হচ্ছে এখানে অ্যানোড এবং ধনাত্মক পাত হচ্ছে এখানে ক্যাথোড, এবং সম্পূর্ণ একটি গঠন এখানে দেখানো হলো। আর দ্বিতীয় চিত্রে আমরা শুধুমাত্র ক্যাথোডের অংশ এবং অ্যানোডের অংশটা দেখতে পাচ্ছি। এখানে এটা হচ্ছে অ্যানোড, অর্থাৎ এই অ্যানোড গুলাকে পরপর সমান্তরালে সাজানো হয়েছে। অনেকগুলো অ্যানোড, এখানে 4, 5, 6, এখানে আমরা কতগুলো, বেশ কয়েকটা অ্যানোডকে আমরা একসাথে যোগ করতে পারি। এখানে কতগুলো ক্যাথোড, যেমন এখানে লেড অক্সাইডের কতগুলো গ্রিড আকার এখানে যুক্ত করা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে ক্যাথোড, এটি হচ্ছে অ্যানোড এবং এটি হচ্ছে ক্যাথোড। মনে রাখতে হবে এখানে লেড অক্সাইড মানে শুধু একটি নয়, এখানে কয়েকটিকে সমান্তরালে সাজানো হয়। ঠিক একইভাবে লেডের যে অ্যানোড, এগুলোকে কয়েকটিকে সমান্তরালে সাজানো হয়। এই গঠনটি অধিকতর সহজ, সুতরাং এটি যদি আমরা পরীক্ষায় দেওয়ার চেষ্টা করি, যদি আসে গঠনটি, তাহলে এটাই দিলে আমাদের জন্য সহজ হবে। তারপর এখন আমরা আসি যে কোষটি কিভাবে কাজ করে, যেটাকে আমরা বলি কার্যপ্রণালী। এখন এই কার্যপ্রণালী হচ্ছে, এখানে আমরা শুরুতেই বলেছিলাম এই ধরনের কোষগুলোকে, অর্থাৎ লেড স্টোরেজ ব্যাটারিকে একবার ব্যবহার করার পরে যখন এটি বন্ধ হয়ে যায়, আর ব্যবহার করা যায় না, তখন সেটাকে আবার রিচার্জ করা যায়। রিচার্জ করে আবার আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে ডিসচার্জিং বা বিদ্যুৎকরণটা দেখব, যে এই সময় কিভাবে কার্য সম্পাদিত হচ্ছে। তাহলে আমরা প্রথমে অ্যানোডের বিক্রিয়াটি দেখি, যে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়, এটা আমরা জানি। যে কোনো কোষের জন্যই অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হবে, এবং এটি এই এখন যে আমরা ডিসচার্জিং প্রসেসটা ব্যাখ্যা করব, এটি এক ধরনের গ্যালভানিক কোষের মতো আচরণ করবে। যেহেতু গ্যালভানিক কোষ আমরা জানি অ্যানোড ঋণাত্মক, তাহলে এখানে লেড স্টোরেজ ব্যাটারির জন্য অ্যানোডটি ঋণাত্মক হিসেবে কাজ করবে এবং এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে এখানে আমরা লেড এবং সালফিউরিক অ্যাসিড, যেহেতু লেড আমরা সালফিউরিক অ্যাসিডে রাখছি, তাহলে সেখানে একটি বিক্রিয়া হবে, যেটি বিক্রিয়া করার পরে লেড সালফেট প্রোটন এবং ইলেকট্রন তৈরি করবে। তারপর আমরা দেখি ক্যাথোডে যে বিজারণ বিক্রিয়া, অর্থাৎ ক্যাথোড বলতে এখানে লেড অক্সাইডকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে ক্যাথোড কাজ করবে ধনাত্মক প্রান্ত হিসাবে। তাহলে এখানে লেড অক্সাইড অ্যাগেন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, যেখানে আমার অ্যানোড থেকে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনগুলো ক্যাথোডে আসবে এবং সেখানে হাইড্রোজেন আয়ন ইলেকট্রনগুলো থাকবে। তারা বিক্রিয়া করে আবার লেড সালফেট এবং পানি তৈরি করবে। তাহলে আমরা দুই ক্ষেত্রেই দেখলাম যে অ্যানোড এবং ক্যাথোড দুই ক্ষেত্রেই লেড সালফেট তৈরি হচ্ছে। লেড সালফেট সলিড সাবস্টেন্স, এই সলিড সাবস্টেন্স হওয়ার কারণে এক সময় কোষের বিক্রিয়া বন্ধ হয়ে যাবে এটা, এবং এটি ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। তখনই এটিকে রিচার্জিং এর দরকার হয়। এখন আমরা সম্পূর্ণ কোষ বিক্রিয়াটি একটু দেখি। তাহলে এই দুটি যদি ইলেকট্রোডকে আমরা যুক্ত করি, অর্থাৎ এই দুটি অর্ধকোষ বিক্রিয়াকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাচ্ছি লেড প্লাস লেড অক্সাইড প্লাস 2 molecules of sulfuric acid বিক্রিয়াকে তৈরি করে 2 moles of lead sulfate and 2 moles of water। তাহলে এখানে আমরা বিক্রিয়াকে, প্রথম বিক্রিয়াটিকে এখন আমরা কিভাবে এই বিক্রিয়াটি সংঘটিত হলো সেটা দেখব, এবং দ্বিতীয় বিক্রিয়াটি কিভাবে সংঘটিত হলো সেটা আমরা একটু দেখব। এটা আমাদের বোঝার জন্য প্রয়োজন। তাহলে অ্যানোডের যে বিক্রিয়াটি হলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লেড সালফেট, প্রোটন এবং ইলেকট্রন তৈরি হচ্ছে। তাহলে এখানে এই লেড জারিত হয়ে লেড আয়নে রূপান্তরিত হচ্ছে, এজন্য এটি একটি জারণ বিক্রিয়া। এবং একইভাবে সালফিউরিক অ্যাসিড দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট তৈরি করে। পরবর্তীতে এই লেড আয়ন এবং সালফেট আয়ন যুক্ত হয়ে লেড সালফেট তৈরি করে থাকে, এবং এই লেড সালফেটটি ইলেকট্রোডে জমা হতে থাকে। তাহলে দ্রবণে থাকলো আমার ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন, যেটিকে আমরা এখানে দেখেছি ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন এখানে থেকে যায়, আমাদের তৈরি হচ্ছে লেড সালফেট। দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেড অক্সাইড
যদি আয়নিত হয় তাহলে সেটি তৈরি করে lead 4, অর্থাৎ lead এখানে সর্বোচ্চ জারণ সংখ্যায় আছে, lead 4 এ আছে, এবং অক্সিজেন আছে অক্সাইড আয়ন হিসাবে। সালফিউরিক অ্যাসিড আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট তৈরি করে। এখন এই যে অ্যানোড থেকে যে ইলেকট্রনগুলো ক্যাথোডে আসে, সে দুটি ইলেকট্রন lead 4+ আয়নটা গ্রহণ করে সে lead 2+ আয়নে রূপান্তরিত হয়। এই lead 2+ আয়ন পরবর্তীতে সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে lead সালফেট তৈরি করে থাকে। তাহলে আমরা এই ক্ষেত্রেও দেখলাম এখানে lead সালফেট তৈরি হচ্ছে, যেটি আবার তড়িৎদ্বারে জমা হয়ে যায়। তাহলে আমরা দুই ক্ষেত্রে দেখলাম তড়িৎদ্বারে lead সালফেট জমা হয়, lead সালফেট একটি সলিড সাবস্টেন্স, যার কোনো এক সময় বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়, এজন্য এটাকে আমাদেরকে রিচার্জ করতে হয়। তাহলে আমরা দেখলাম অ্যানোডে কিভাবে বিক্রিয়াটি সংঘটিত হয় এবং ক্যাথোডে কিভাবে বিক্রিয়াটি সংঘটিত হয়, এবং আমরা সম্পূর্ণ কোষ বিক্রিয়াটিও দেখলাম। তাহলে এবার আমরা রিচার্জিং প্রক্রিয়ায় আসি। এখন আমরা এটাকে যখন ব্যাটারির ডিসচার্জিং এর পরে ব্যাটারিটি অনুপযোগী হয়ে যায় ব্যবহারের জন্য, তখন এটাকে আবার রিচার্জিং করতে হয়। মনে রাখতে হবে রিচার্জিং এর সময় কোষটি ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। এই রিচার্জিং প্রক্রিয়াটি, অর্থাৎ কোষটি তখন ইলেকট্রোলাইটিক সেলের মতো কাজ করবে। অর্থাৎ এখানে অ্যানোড হবে ধনাত্মক আর ক্যাথোড হবে ঋণাত্মক। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যানোডে যে বিক্রিয়াটি হচ্ছে, সেই বিক্রিয়াটা হচ্ছে lead সালফেট প্লাস পানি বিক্রিয়া তৈরি করছে lead অক্সাইড, প্রোটন, ইলেকট্রন এবং সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ এখানে ইলেকট্রন এই দেওয়া হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে এখানে জারণ। এখানে ইলেকট্রন বিক্রিয়ক সাইডে থেকে উৎপাদক সাইডে যখন আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদক সাইডে ইলেকট্রন তৈরি হচ্ছে, তার মানে এখানে বিক্রিয়ক থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে এটি একটি জারণ প্রক্রিয়া। আর আমরা জানি অ্যানোডে সবসময় একটি জারণ প্রক্রিয়া ঘটে থাকে, অর্থাৎ এখানে অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। তাহলে এখানে আমরা এই বিক্রিয়াটিকে যদি তুলনা করি আমাদের আগে ডিসচার্জিং এর বেলায়, ডিসচার্জিং প্রক্রিয়ার সময়, তাহলে আমরা এই বিক্রিয়াটিকে, অর্থাৎ এখানে ক্যাথোডে যে বিক্রিয়াটি হচ্ছে তাকে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে সেটি হচ্ছে রিচার্জিং এর সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়া। অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, অর্থাৎ lead সালফেট পানি থেকে তৈরি হবে lead অক্সাইড, প্রোটন, ইলেকট্রন এবং সালফিউরিক অ্যাসিড। এটি হচ্ছে অ্যানোডের বিক্রিয়া রিচার্জিং এর বেলায়। ঠিক তাহলে এই যে অ্যানোডে যে বিক্রিয়াটি হচ্ছে সেটি রিচার্জিং এর সময় সেটি হবে ক্যাথোডের বিক্রিয়া। তাহলে সেটাকে আমরা একটু দেখি। তাহলে এখানে ক্যাথোড বিক্রিয়াটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাথোড বিক্রিয়ার বেলা হচ্ছে lead সালফেট প্রোটন প্লাস ইলেকট্রন, lead সালফেট প্রোটন প্লাস ইলেকট্রন বিক্রিয়া lead এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করছে, lead এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এই বিক্রিয়াটিকে আমরা আবার দেখি ডিসচার্জিং এর সাথে কম্পেয়ার করে। তাহলে এটি ছিল ডিসচার্জিং এর জন্য অ্যানোড বিক্রিয়া, কিন্তু রিচার্জিং এর জন্য এটি হয়ে গেল ক্যাথোড বিক্রিয়া, এবং সেটি উল্টায় আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এখানে যেটি প্রোডাক্ট আছে সেটি রিচার্জিং এর সময় হয়ে যাবে রিঅ্যাকট্যান্ট, আর এখানে যেটি রিঅ্যাকট্যান্ট আছে সেটি রিচার্জিং এর সময় হয়ে যাবে প্রোডাক্ট। তাহলে আমরা এইভাবেই কম্পেয়ার করে পড়লে সহজেই রিঅ্যাকশন গুলো মনে রাখতে পারবো। তাহলে এখানে আমরা দেখলাম যে রিচার্জিং এর সময় যে ইলেকট্রোডটি ছিল অ্যানোড সেটি হয়ে গেল ক্যাথোড, এবং যেটি ছিল ক্যাথোড সেটি হয়ে গেল অ্যানোড। এবং সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ কোষ বিক্রিয়াটি লিখতে পারি যে যদি দুটি অর্ধকোষ বিক্রিয়াকে আমরা যোগ করি, তাহলে আমরা এখানে পাবো lead সালফেট প্লাস ওয়াটার বিক্রিয়া করে তৈরি করছে lead অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে প্রোটন এবং ইলেকট্রন চলে যাচ্ছে, এখানে যোগ করলে আমরা এখানে প্রোটনের সাথে চলে যাবে, ইলেকট্রনের কাটা চলে যাবে, গিয়ে এই কোষ বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি রিচার্জিং এবং ডিসচার্জিং এর জন্য বিক্রিয়াগুলো সম্পূর্ণরূপে বিপরীতভাবে হচ্ছে, তাহলে আমরা সম্পূর্ণ কোষ বিক্রিয়াটিকে লিখতে পারি lead প্লাস lead অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এবং সেখান থেকে তৈরি হচ্ছে lead সালফেট প্লাস পানি। তাহলে এটি হচ্ছে ডিসচার্জিং এর সময়, আর রিচার্জিং এর সময় হচ্ছে lead সালফেট প্লাস পানি বিক্রিয়া করে তৈরি করবে lead প্লাস lead অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। এটি হচ্ছে তাহলে আমাদের সম্পূর্ণ কোষ বিক্রিয়া, যেটি রিভার্সিবল রিঅ্যাকশন, অর্থাৎ আমাদের সঞ্চয় কোষের বেলায় সাধারণত রিভার্সিবল রিঅ্যাকশন গুলো হয়ে থাকে, অর্থাৎ একবার ডিসচার্জিং হয়ে গেলে সেটাকে আবার রিচার্জ করা হয়, রিচার্জ করে আবার আমরা ব্যবহার করতে পারি। আশা করি তোমরা আজকে এই lead সঞ্চয় কোষ কি, তার গঠন এবং তার কার্যপ্রণালীটা বুঝতে পেরেছো, এবং তোমরা সুন্দরভাবে এটা পরীক্ষা আনসার করতে পারবা। এখন তাহলে আমরা আসি আজকের সারাংশে। ক্লাসের সারাংশটা কি ছিল? আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি মূলত সঞ্চয় কোষ কি,
সঞ্চয় কোষ কত ভাগে ভাগ করা যায় এবং আমরা বিশদভাবে আলোচনা করেছি লেট সঞ্চয় কোষটাকে। লেট সঞ্চয় কোষটা কি? তাহলে আমরা একটু সামারি বলি। লেট সঞ্চয় কোষের মধ্যে যেখানে লেড গুঁড়াকে ব্যবহার করা হচ্ছে অ্যানোড হিসাবে আর লেড অক্সাইডকে ব্যবহৃত করা হচ্ছে ক্যাথোড হিসাবে। আর ডিসচার্জিং এর সময় অ্যানোড ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করে এবং ক্যাথোড ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করে। দুই ক্ষেত্রেই বিক্রিয়া যখন ঘটে তখন অ্যানোড এবং ক্যাথোড অর্থাৎ অ্যানোডে যখন বিক্রিয়া ঘটে সেখানে লেড সালফেট তৈরি হয়, ক্যাথোডেও লেড সালফেট তৈরি হয়। লেড সালফেট কঠিন পদার্থ হওয়ার কারণে দুটি তড়িৎদ্বারে যখন লেড সালফেট জমা হয় তখন কোষ বিক্রিয়াটি একসময় বন্ধ হয়ে যায়। যার কারণে এই কোষটিকে আবার রিচার্জ করা হয়। রিচার্জ করার সময় কোষটি ইলেক্ট্রোলাইটিক্স অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষের মতো কাজ করবে। যেখানে আহ লেড কাজ করবে ক্যাথোড হিসাবে আর লেড অক্সাইড কাজ করবে অ্যানোড হিসাবে। অর্থাৎ এবং সেখানে অ্যানোড হবে ধনাত্মক, ক্যাথোড হবে ঋণাত্মক। এভাবে কাজ করবে। কাজ করার পরেই লেড সালফেট একসময় দুটি তড়িৎ দ্বারা লেড সালফেট মুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যখন তৈরি হবে তখনই কোষটি আবার সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হয়ে আবার কোষটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে। এভাবেই কোষ এই কন্টিনিউয়াসলি কোষ বিক্রিয়াটি চলতে থাকে আর আমরা এটাকে ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাতে পারো মেসেঞ্জারের মাধ্যমে অথবা মোবাইল ফোনে এনি হাউ। সবাইকে অনেক ধন্যবাদ।